স্বাগত বিজনেস টাইমসের সঙ্গে আছি আমি রিয়াজ হাসান। দর্শক, 2026 সালের 3 জানুয়ারি বাণিজ্য উপদেষ্টা শেখ বশির উদ্দিন ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলায় 30তম আসরে এই 2026 সালের বর্ষপূর্ণ হিসেবে ঘোষণা করেছেন পেপার অ্যান্ড প্যাকেজিং প্রোডাক্টস ইন্ডাস্ট্রিকে। এই 2026 সালের বর্ষপূর্ণ করার পেছনে মূল কারণটা হচ্ছে বিশেষ করে রপ্তানির সম্ভাবনা এবং এই প্যাকেজিং ইন্ডাস্ট্রির যে সম্ভাবনাময় জায়গাটুকু আছে সেটি যেন এক্সপ্লোর করা যায়, সরকার এবং ব্যবসায়ীরা মিলে এটি নিয়ে কাজ করা যায়, সেই প্রেক্ষাপটে কিন্তু এই ধরনের বর্ষপূর্ণ ঘোষণা করা হয়েছে। তার পরবর্তীতে এটি অবস্থা কীরকম সেই বিষয়টি এখনো আমরা জানি না, কারণ এটা নিয়ে সরকার খুব সুদূরপ্রসারী কোনো উদ্যোগ নিয়েছে কিনা ঘোষণার পরবর্তী সেই ব্যাপারে এখনো কোনো ঘোষণা আসে নাই। সেই ক্ষেত্রে আসলে এই বর্ষপূর্ণটা আসলে কিভাবে এগিয়ে নেওয়া যায় কিংবা এর সাথে সংশ্লিষ্টরা যারা আছেন তারা আসলে এই ব্যাপারে কি বলছেন সে বিষয় নিয়ে একটু আলোচনা করতে চাই। আমরা আজকে আলোচনার বিষয় নির্ধারণ করেছি বর্ষপূর্ণ 2026 পেপার অ্যান্ড প্যাকেজিং প্রোডাক্টস। আমাদের সাথে আলোচনার জন্য আছেন রাফেজ আলম চৌধুরী, তিনি সাবেক সভাপতি বাংলাদেশ গার্মেন্টস অ্যাক্সেসরিজ অ্যান্ড প্যাকেজিং ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশন। আমাদের সাথে এক পর্যায়ে যুক্ত হবেন আমিন হেলালি, তিনি সাবেক সিনিয়র সহসভাপতি এফবিসিসিআই। আমরা প্রথমেই আলোচনায় যাই যে জনাব রাফেজ আলম চৌধুরী, কি অবস্থা আসলে এই খাতটির? সরকার ঘোষণা করে, সরকারিভাবে এটা ঘোষণা হয়েছে, কোনো উদ্যোগ কি সরকারিভাবে নিয়েছে কিনা এই ব্যবসাকে এগিয়ে নেওয়ার জন্য? ধন্যবাদ আপনাকে, ধন্যবাদ দেশ টিভিকে আজকের এই সুন্দর আয়োজনের জন্য। বিশেষ করে আজকে যেই টপিকটা আপনি সামনে নিয়ে এসেছেন, আমি মনে করি যে এটা খুবই একটা সময়োচিত একটা পদক্ষেপ এবং সরকারের পক্ষ থেকেও ইপিবিকে এবং বাণিজ্য মন্ত্রণালয়কেও আমরা বিশেষভাবে ধন্যবাদ দেই। কারণ এক্সপোর্ট ডাইভার্সিফিকেশনের জন্যে আসলে সরকারও বহুদিন ধরে আসলে কাজ করছে এবং আমরা বিভিন্ন প্রাইভেট সেক্টর থেকেও এই বিষয়গুলো আমরা সামনে নিয়ে এসেছি। তো প্যাকেজিং সম্পর্কে বলতে গেলে আসলে আমাদের অ্যাসোসিয়েশন সম্পর্কে কিছুটা হয়তো আমি একটু বলতে চাই যে এখানে আমাদের অ্যাসোসিয়েশনটা সেই 90 দশক থেকে অ্যাকচুয়ালি গার্মেন্টস শিল্পকে বিশেষ করে এই প্যাকেজিং প্রোডাক্টগুলো আমরা সরবরাহ করতে শুরু করি। যখন এখানে আসলে কোনো ধরনেরই কার্টুন বক্স এখানে তৈরি হতো না, তো সেখান থেকেই পদযাত্রা, যেমন গার্মেন্টসের সব কিছুই ইম্পোর্ট করে নিয়ে আসতে হতো হংকং, চায়না, বিভিন্ন জায়গা থেকে এক্সপোর্টের ক্ষেত্রে। তো সেই জায়গাটায় আমাদের সদস্যরা আসলে কিছু সংখ্যক সদস্য নিয়ে আমাদের এই অ্যাসোসিয়েশনটার পদযাত্রা, এবং তখন 17টা ফ্যাক্টরি নিয়ে আমাদের শুরু হয় এবং পরবর্তীতে ধাপে ধাপে বিশেষ করে পেপার প্যাকেজিং নিয়েই আমাদের কার্যক্রমটা বিস্তারিত হতে থাকে। পরবর্তীতে আমরা প্লাস্টিক প্যাকেজিং এবং প্রিন্টিংস এগুলো সব কিছুই এখানে ইনক্লুড করতে সক্ষম হয়েছি আর কি। আমাদের সদস্যরা প্রায় 2000 সদস্য এখন আছে এবং এটার লাস্ট ইয়ার আমাদের টার্নওভার ছিল প্রায় $8 বিলিয়ন, এবং যার একটা মেজর পোর্শনই আসলে প্যাকেজিং রিলেটেড, প্রিন্টিং, প্যাকেজিং এই ধরনের আইটেমগুলো, এবং এখানে বোথ পেপার, প্লাস্টিক সব ধরনের আইটেম নিয়েই আমরা এখানে কাজ করছি, এবং যার সরাসরি এক্সপোর্টও প্রায় $1.6 বিলিয়ন। সো যেটা আমরা আমাদের বিভিন্ন ইউরোপ এবং আমাদের সাউথ আফ্রিকা, ইন্ডিয়া, তারপর পাকিস্তান, শ্রীলঙ্কা, মিডল ইস্ট, বিভিন্ন দেশগুলোতে আমরা আমাদের সদস্যরা এক্সপোর্ট করে আসছে আর কি। তো যেটা আপনারা জানেন যে প্যাকেজিংটা ছাড়া আসলে ইটস এ মার্কেটিং টুল, এবং এটা ছাড়া কোনো প্রোডাক্টই সেল করা আসলে সম্ভব না। তো যার জন্যে এখানে আমাদের, যদি আমরা ওয়ার্ল্ড ওয়াইড জিনিসটা দেখি যে আসলে গ্লোবালি এটার মার্কেট সাইজটা কত, গ্লোবাল মার্কেট সাইজটা হলো প্রায় লাস্ট ইয়ার পর্যন্ত, অর্থ বছর পর্যন্ত এটা ছিল $1.18 ট্রিলিয়ন। সো এটা 2030 সালে এটা প্রায় আপনার $1.6 ট্রিলিয়ন যাবে ওভারঅল প্যাকেজিং মার্কেটটা, সবটা মিলায় আর কি। এখানে আমি যদি সেগ্রিগেশন করি, এখানে পেপার প্যাকেজিং, প্লাস্টিক প্যাকেজিং, গ্লাস প্যাকেজিং, মেটাল প্যাকেজিং, দেন আদার প্যাকেজিং লাইক আপনার ফয়েল প্যাকেজিং, টেট্রা প্যাকেজিং অথবা উডেন প্যাকেজিং, সব মিলায়।
আমরা কত তো সালে আমরা- কত সালে ঢুকেছি প্যাকেজিং ইন্ডাস্ট্রিতে? আমরা এক্সপোর্টে ঢুকেছি, আসলে এক্সপোর্ট এবং ওভারঅল আমাদের এই যে ম্যানুফ্যাকচারিংটাই আমরা মানে 89 সাল থেকে আসলে উই হ্যাভ স্টার্টেড আওয়ার জার্নি। আচ্ছা, এবং যখন ওই যে বললাম আপনাকে, এবং তখন আমাদের লোকাল মার্কেটটাও যে ধরনের প্যাকেজিং মেটেরিয়াল গুলো ব্যবহার হতো, হয়তো আপনাদের খেয়াল আছে একদম অনেক আগে থেকে যদি বলি, হয়তো ছালার ব্যাগ ব্যবহার করতো বা কিছু জিনিস, এমনকি এখানে ম্যাক্সিমামই তখন ওগুলো আবার যেগুলো প্রোডাক্ট ইম্পোর্টও করতে হতো। সো এই প্যাকেজিং মেটেরিয়াল গুলো দেন আমাদের তখন এটা চাহিদা পূরণের জন্য দেখা গেল যে আমরা এই বিশেষ করে গার্মেন্টসকে ফোকাস করে, এবং গার্মেন্টস দেন পরবর্তীতে ফার্মাসিউটিক্যাল ইন্ডাস্ট্রি, দেন লেদার সেক্টর, দেন সিরামিক ইন্ডাস্ট্রি, যারা মানে এখানে ম্যানুফ্যাকচারিং এ আছে এবং যারা এক্সপোর্ট শুরু করলো। তো আমরা মোটামুটি ভাবে সবাইকে ক্যাটার করতে থাকলাম আর কি। জি। এবং সেই জায়গাটায় এখন দেখা যাচ্ছে যে আমাদের গ্লোবাল মার্কেটে এশিয়া হয়তো এটাতে বিশেষ করে ডমিনেট করে, অ্যাবাউট 40% আপনার এশিয়াতে, দেন ইউরোপে হয়তো 20-25%, নর্থ আমেরিকায় হয়তো 25%। আমাদের বাজারটা $8 বিলিয়ন বলছে। So, আমরা $8 বিলিয়ন এক্সপোর্ট করছি। So, আমি বলতেছি যে আমি এখন যে আলোচনাটা যেটা আমি বলতে চাচ্ছি, যেটা এক্সপোর্টের ক্ষেত্রে আমাদের এই কন্ট্রিবিউশনটা প্যাকেজিং এর সাথে যে অ্যাক্সেসরিজ প্রোডাক্ট গুলো নিয়ে প্যাকেজিং কে সম্পূর্ণ করতে হয়, সেটার ইজ অলমোস্ট ক্লোজ টু $8 বিলিয়ন। যদিও ইপিবিতে যে রেকর্ডেড দ্যাট ইজ লেস দেন $1 বিলিয়ন, বিকজ আমাদের এই জিনিসটা ইপিবির ইন্ডেক্সে এখনো সেভাবে রেকর্ডেড না হওয়াতে ওই ফিগারটা আসলে ওনাদের কোট করতে হয় না। সেটা যেটা করা হয় গার্মেন্টসে যেই পরিমাণ দরকার হয় অন্যান্য সেক্টরগুলোতে, ডাইরেক্ট এক্সপোর্ট সেক্টরগুলোতে, সেটার একটা যে অংশটা এখানে ব্যবহার হয়, এসে আবার ধরেন আপনার সে 12 থেকে 15% অন অ্যান অ্যাভারেজ বলতে পারি, কোনো ক্ষেত্রে 12-14 হতে পারে, কোনো ক্ষেত্রে 19-20%ও হয়। সো সেই ক্যালকুলেশন থেকে এই ফিগারটা বেরিয়ে এসছে আর কি। তো সেই কারণে আমাদের মার্কেটটা যদি আমি বলি, ইফ ইট ইজ রিলেটেড টু গার্মেন্টস, আমি যদি সেই ক্ষেত্রে বলি, দেখা গেল যে গার্মেন্টসের এক্সপোর্ট টার্গেট করা হয়েছে 2030 সালে আপনার $100 বিলিয়ন। সো ওইখানে কিন্তু প্রায় $12 বিলিয়ন প্যাকেজিং সলিউশনই লাগবে, আদার দেন আদার ট্রিমিং আইটেমস আর কি। সো এটা হলো গার্মেন্টস এর ক্ষেত্রে। সো আমি তো এই জায়গাটায় আর কি, এটার যে গুরুত্বটা আপনি যে কথাটা বললেন যে এখন কোন অবস্থায় আছে, তো আসলে আমাদের সার্কুলারটা ইস্যু হয়েছে, আমাদের সাথে কিছু ডিসকাশনস হয়েছে, ইপিবির সাথেও কিছু আমাদের কি ধরনের চাহিদা দরকার, আমরা সেই জায়গাগুলোতে কমার্স মিনিস্ট্রিতে এবং ইপিবিতে কিছু আমাদের বিষয়গুলো নিয়ে আমরা তুলে ধরেছি। আর অগ্রগতির যে বিষয়টা, সেটা আসলে আর একটু হয়তো সময় গেলে এটা একটা মন্তব্য করবার পর্যায়ে আসবে বলে আমি মনে করি। তবে এখনো খুব একটু এই পর্যায়ে একটু আপনাকে থামাচ্ছি যে আমাদের সাথে আছেন আমিন হেলালি, তিনি সাবেক সিনিয়র সহসভাপতি বিসিসিআই। আপনাকে স্বাগত জানাচ্ছি। আমরা আলোচনা করছিলাম আসলে এই টোটাল বাজারটা আসলে কত বড়, এটি ভবিষ্যৎ সম্ভাবনা প্রায় $1.6 ট্রিলিয়ন। এই যে একটা বিশাল বাজারের সম্ভাবনার হাতছানি দেখছি, সেটি আসলে কতটুকু আমরা গ্রিপ করতে পারছি, কতটুকু আমাদের আওতায় আমরা আনতে পারছি? ধন্যবাদ আপনাকে, আর দেশ টিভিকেও ধন্যবাদ, যারা দর্শক শ্রোতা সবাইকে, এবং বিশেষ করে রাফেজ ভাইয়ের আমি ওনার ইয়েগুলো শুনছিলাম, মানে এই সেক্টর নিয়ে। যাই হোক, এটা আসলে বাংলাদেশে আমি এই মুহূর্তে আমি মনে করি সরকার যে গত বছর এই বছরকে যে আমাদের বর্ষপণ্য হিসাবে প্রিন্টিং ম্যাটেরিয়ালসকে একটা ডিক্লারেশন দিয়েছেন, এটার জন্য আমি প্রথমে স্বাগত জানাই। এবং বিশেষ করে আমি আরো একজনের কথা না বললেই নয়, যিনি সদ্য প্রয়াত আমাদের যে বাণিজ্য সচিব, উনি কিন্তু ইপিবিতে ছিলেন ডাইরেক্টর হিসেবে। তখন কিন্তু আমি ওনার সাথে প্রিন্টিং, আমি বলছি যে আপনারা যে এক্সপোর্ট নিয়ে কাজ করেন, একটা সেক্টর নিয়ে আপনারা কিন্তু আপনারা জানেন না যে এটা কত বড় মার্কেট। হ্যাঁ, সুতরাং এটার এখানে রেডি অবস্থায় আছে। তো উনি আসলে তখন কাজ করতে গিয়ে দেখেছে যে আসলে এটা একটা সমুদ্র, এটা ইটস এ বিগ ওশান আর কি, মানে এটা বিরাট একটা সম্ভাবনাময়। তখন থেকে ওনার মাথায় ঢুকছে। সচিব হওয়ার পরে উনি নিজে আমাদের না যা এফোর্ট,
তার চেয়ে বেশি উনি দিয়েছে সরকারে তখন যিনি ওনার সাথে আমার অনেক কথা হয়েছে, আমাদের যিনি অ্যাডভাইজার ছিলেন, অ্যাডভাইজার মহোদয় হি ওয়াজ নট কনভিন্সড অ্যাবাউট দিস যে এটা বর্ষপণ্য হিসেবে ডিক্লারেশন দিতে হবে, বিকজ এটার যে ফিউচার আছে উনি ওইটা কনভিন্স ছিলেন না। বাট সচিব মহোদয় তার আরও অন্যান্য যারা মন্ত্রণালয়ে যারা এটা নিয়ে কাজ করেছেন তারা কিন্তু এটার উপরে একদম শক্ত অবস্থান থাকার কারণে আমরা কিন্তু এটা হয়েছে। তাই কিন্তু এখানে আরেকটা জিনিস আমরা যেটা এখানে শুরুতে দেখি, এটাকে পেপার অ্যান্ড প্যাকেজিং প্রোডাক্টস ইন্ডাস্ট্রিকে আসলে মানে এবং বলা হয়েছে এখানে যে যেন পলিথিন, যে সিঙ্গেল ইউজ পলিথিনের বদলে কাগজটা এগিয়ে আসে, সেই ব্যাপারটা পরবর্তীতে এটা পরিবর্তন হয়েছে। না না না, আপনি এটা ঠিক এইভাবে না ব্যাখ্যাটা। পলিথিনের সেটারও ব্যবহার আছে, সেটা তো ব্যবহার করতে হবে, পলিথিন বাদ দিয়ে কি কোনোটা চলবে? আমরা সেই লাইনে না গিয়ে আমরা, আমার মনে হয় আমাদের প্যাকেজিং এটার সাথে এটা আসলে কন্ট্রাডিক্ট করছে না। এটার একটা নিজস্ব বিরাট মার্কেট। এই যে গার্মেন্টস অ্যাক্সেসরিজের আপনার অ্যান্ড প্যাকেজিং ওনারা যে কাজ করছেন, আমাদের এই প্রিন্টিং সেক্টরেই বাংলাদেশে প্রায় 22টার মতো সমিতি বিভিন্নভাবে, পেপার সমিতি, পেপার ইম্পোর্টার সমিতি, তারপরে আপনার পেপার কনভার্টিং অ্যাসোসিয়েশন, বিভিন্ন রকমের অ্যাসোসিয়েশন মিলে টোটাল এখানে 22 অ্যাসোসিয়েশনস হ্যাঁ এখানে কাজ করছে। তো সেখানে আমরা তার মানে এই ধরনের বিভিন্ন জাতীয় কাজ করছে বলে বিভিন্ন অ্যাসোসিয়েশন হয়েছে। তো সেই জায়গায় আমাদের যে পাবলিকেশন এটা একটা সেক্টর, প্যাকেজিং এটা একটা আলাদা, মানে এই তিনটার মধ্যে ভাগ ভাগ আর কি। আবার একটা হলো প্রিন্টিং, এবং প্রিন্টিং এর পরে আবার একটা প্যাকেজিং। আপনি কি ধরেন এইখানে এটার যে টোটাল পৃথিবীতে যে মার্কেট, এই যে 1.6 ট্রিলিয়নের কথা যেটা বললেন, এটা অ্যাকচুয়ালি 2.5 ট্রিলিয়ন অ্যাকচুয়ালি এটার ইনক্লুডিং পেপার কনভার্টিং। হ্যাঁ, তো সেটা হলো 2.5 ট্রিলিয়নের একটা মার্কেট আউটসোর্সিং, এটা একটা পড়ে আছে, এটা একটা বিশাল মার্কেট কিন্তু দখল করে আছে কিন্তু চায়না। চায়না আপনি দেখেন, শুধু আমি একটা ছোট্ট একটা উদাহরণ দিই যে নোটবুক নামে একটা কথা আছে, মানে খাতা, আমরা যদি বাংলা ভাষায় বলি যে একদম স্কুলের যে খাতা, এই খাতার কত ডিমান্ড, একটা শুধু নর্থ আমেরিকাতে ডিমান্ড হলো এটা অলমোস্ট 300 বিলিয়ন খাতার ডিমান্ড। তো তাইলে আপনি সিম্পল এটার গার্মেন্টসে আইটেম হলো 4000-এর মতো আমরা জানি, এরকমই হবে মনে হয়। না না, নট ফ্যাক্টরি, আমি আইটেমস, গার্মেন্টস আইটেমস, ডিফারেন্ট আইটেমস মেইনে এরকম একটা। কিন্তু প্রিন্টিং, প্যাকেজিং এন্ড পাবলিকেশন এখানে আপনি মিনিমাম 10,000 আইটেম হবে, আপনি যদি আইটেম টু আইটেম ভাগ করেন। এখানে একটা আইটেমের যদি আমি এক্সপার্টি ডেভেলপ করে আমি একটাকেই ইয়ে করব, এইভাবে আমরা অনেক দূরে। আমি যদি শুধু পেপার ব্যাগ মনে করলাম যে আমি পেপার ব্যাগ দিব, তাহলে আপনি পুরো পৃথিবীতে আপনি যেটা পলিথিনের কথা বলেছেন, এটা কিন্তু সব জায়গায় এটা আপনার শপিং ব্যাগ হিসাবে পলিথিনকে কিন্তু নিরুৎসাহিত করা হচ্ছে। তো তার জন্য কি দরকার, তার পেপার ব্যাগ কিন্তু এটা এগিয়ে আসছে, তাহলে এটার জন্য তো এখন প্রোডাকশন লাগবে। তো কত বিলিয়ন, কত ট্রিলিয়ন আপনার পেপার ব্যাগ লাগবে। সেই জায়গায় আমরা একটা আপনি ধরেন ফাস্ট ফুড শপস, সেখানে যে প্যাকেজিংগুলো লাগে, এখানে ফর্মাল শপ কোনটা, ধরেন কেএফসি, ম্যাকডোনাল্ডস বা এই ধরনের যারা ফর্মাল যারা আছে, এরা কত পার্সেন্ট মার্কেট দখল করে আছে? ওরা হলো 25% to 30%, 70%ই হলো ইনফর্মাল আপনার ইয়েরা। তো তাদের কি নিজস্ব ব্র্যান্ড আছে? তা তো নাই। তারা কিন্তু এই গার্মেন্টসের মতোই আপনার একটা ইম্পোর্ট করে সবই কিন্তু এটা স্ট্যান্ডার্ডাইজ করা আছে প্যাকেটগুলা, প্রত্যেকটা দোকানে কিন্তু এইভাবে আলাদাভাবে সাপ্লাই হচ্ছে। ইউরোপে, আমেরিকাতে ওরা কিন্তু ইম্পোর্ট করে নিয়ে যাচ্ছে কোন আইটেম লাগবে। তো সুতরাং এইখানে দেয়ার ইজ এ বিগ আপনার একটা অপরচুনিটি আমাদের জন্য। আর সবচেয়ে বড় কথা হলো, আমি এখানে এই উদাহরণটা দেই আর কি, আমি বললাম যে যখন আমাদের গার্মেন্টস শুরু হয়েছে তখন আমাদের সুতা ছিল না, বাটন ছিল না, কে শিলাবে সেই শিলাইয়ের লোক ছিল না, টেকনিক্যাল পার্সন ছিল না, নাথিং ওয়াজ দেয়ার। বাট সেই জায়গা থেকে আমরা এখন সেকেন্ড লার্জেস্ট এক্সপোর্টার। তার মানে কিভাবে হয়েছে? একদম যে আমরা নিজেরা করেছি তা না, তার মানে আমরা এবং সরকার
উভয়ের কিন্তু সহযোগিতায় কিন্তু এই কাজটা এতটুকু এসেছে। সরকার নিশ্চয়ই এই কাজে ইন্টারেস্টেড বলে বা আগ্রহী বলে আপনি বলছিলেন, জি, জি, জি। এগিয়ে এসেছে। আমরা একটা বিরতি নিয়ে আবার আলোচনায় ফিরি, বিরতির সময় হয়েছে। দর্শক, চলছে বিজনেস টাইমস, আলোচনা করছিলাম বর্ষপণ্য পেপার অ্যান্ড প্যাকেজিং প্রোডাক্টস নিয়ে। একটা বিরতি নিচে ফিরছি কিছুক্ষণ পর, সঙ্গে থাকুন। আবার স্বাগত জানাচ্ছি বিজনেস টাইমসের সঙ্গে আছে আমি রিয়াজ হাসান। আলোচনা করছিলাম বর্ষপণ্য 2026 পেপার অ্যান্ড প্যাকেজিং প্রোডাক্টস ইন্ডাস্ট্রি। আলোচনার জন্য আমাদের সাথে রয়েছেন আমিন হেলালি, তিনি সাবেক সিনিয়র সহসভাপতি বিসিসিআই, আছেন রাফেজ আলম চৌধুরী, তিনি সাবেক সভাপতি বাংলাদেশ গার্মেন্টস অ্যাক্সেসরিজ অ্যান্ড প্যাকেজিং ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশন। আবারও দুজনকে স্বাগত জানাচ্ছি। আলোচনার প্রথম পর্যায়ে আমরা আসলে বিশেষ করে এই প্যাকেজিং ইন্ডাস্ট্রির আওতাটা কত বড়, এটির মার্কেট কতটুকু বড় এবং আমাদের সম্ভাবনা কতটুকু, সেই বিষয়টা আমরা আলোচনা করছিলাম। সম্ভাবনা আছে, কিন্তু সম্ভাবনা কাজে লাগানোর জন্য আমরা কতটুকু ক্যাপাবল এবং আমরা আমাদের বেসরকারি খাত এখানে কতটুকু বিনিয়োগ করছে। জনাব রাফেজ আলম, আপনাকে দিয়ে শুরু করি। আমি মনে করি যে আমরা যথেষ্টভাবেই কেপেবল, এবং যদি, কারণ সেটা আমি এই অর্থে বলছি, আমরা যেই মার্কেটটা এখন কেটার করতেছি আমাদের অ্যাসোসিয়েশনের মেম্বাররা বিশেষ করে এক্সপোর্ট মার্কেটে। সো এক্সপোর্ট আমরা গ্লোবালি আমাদের যতগুলো জায়গায় আমাদের গার্মেন্টস যাচ্ছে না কেন, যেখানে আমাদের সিরামিক্স এক্সপোর্ট হচ্ছে, ফার্মাসিউটিক্যালস হচ্ছে, অথবা এগ্রিকালচার যে অ্যাগ্রো বেসড প্রোডাক্টগুলো হচ্ছে, সো এটার তো আমরাই আমাদের সদস্যরাই সাপ্লাই করছে। সো ওইটার যে স্ট্যান্ডার্ড, সেই স্ট্যান্ডার্ডটা অবশ্যই আমাদেরকে সেই ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড মেনটেন করেই কাজ করতে হয়। এর র মেটেরিয়াল, এর ডিজাইন, এর ম্যানুফ্যাকচারিং, এগুলো সবটাই সেটাকে ফলো করেই করতে হয়। তো সেই জন্য আমরা সেই ক্ষেত্রে পুরোপুরি সক্ষম। এখন প্রশ্নটা হলো যে আমরা যে পরিমাণ আমরা ফোকাস করছি যে বর্তমান প্যাকেজিং গ্লোবালি মার্কেট আছে এত, সে আমি যেটা বললাম 1.8, এবং যেটা আমি বললাম 2030-এ 1.6। হিলালি ভাই হয়তো সেটার সাথে আরও হয়তো কিছু স্টেশনারি আইটেমস অথবা অ্যাপার্ট ফ্রম দ্য প্যাকেজিং ইন এ ব্রডার ওয়েতে হয়তো উনি আরও অন্যান্য জিনিসকে অ্যাড করে নিয়ে বলছেন। আমি যদি এইটুকুর মধ্যেই বলি তাহলে ইটস এ বিগ গ্যাপ। সো এই গ্যাপটা আমরা আসলে কিভাবে পূরণ করব, হোয়াট আর দ্য চ্যালেঞ্জেস এবং হোয়াট আর দ্য ইস্যুস যেগুলো ইমিডিয়েটলি অ্যাড্রেস করতে হবে। তা আমি মনে করি কিছু জিনিস আছে যে ইমিডিয়েটলি আমাদেরকে অ্যাড্রেস করা, আমাদেরকে শর্ট টার্ম, মিড টার্ম, লং টার্ম কিছু পলিসিস নিয়ে কাজ করতে হবে। তো এই জায়গায় আমরা অবশ্যই সরকারের সহযোগিতা অবশ্যই প্রয়োজন। আমি বলবো আমরা যদি খেয়াল করে দেখি যে প্যাকেজিংয়ের যে ট্রেন্ডটা কি কি জিনিসগুলোর জন্য ফাস্ট গ্রো করতেছে, মানে চ্যালেঞ্জেসগুলো কি, সাস্টেনেবিলিটি ইজ অ্যান ইস্যু, দেন ই-কমার্স ইজ অ্যান ইস্যু, ডিজিটাল ট্রান্সফরমেশন ইজ অ্যান ইস্যু। বিকজ এই ইস্যুগুলোর ক্ষেত্রে, যেমন এগুলোর ক্ষেত্রে কিন্তু প্যাকেজিংয়ের মার্কেটটা শিফটিং হচ্ছে। আপনারা যদি খেয়াল করে দেখেন যে করোনার পিরিয়ডে যখন মানুষ মানে থ্রু ট্রান্সপোর্টেশন যখন প্রোডাক্ট সেল করতে পারছিল না, তখন কিন্তু দেখা যাচ্ছিল যে আমাদেরকে অনলাইনে অনেক কিছু সেগুলোকে আমরা ডেলিভার করছিলাম। এবং সেটা কিন্তু এখন যদি দেখেন ই কমার্সের প্রায় 15% অফ দ্য মার্কেট ট্রেন্ড, যেটা অনলাইনে বা বিভিন্নভাবে এটা সাপ্লাই চেইন হচ্ছে। সো এগুলো কিন্তু মার্কেটটাকে কেন বাড়ছে, এবং আমরা যদি বলি যে কম্পাউন্ড অ্যানুয়াল গ্রোথ রেট, যেটাকে আমরা CAGR বলি, মানে এই রেটটা 5% থেকে 6% অ্যানুয়ালি কিন্তু এটা গ্রো করেই কিন্তু সেই জায়গায় যাবে 2030 সালে। সো এই গ্রোথ রেটের কারণগুলো কিন্তু এই জায়গাগুলোর উপরে নির্ভর করেই আমাদের সাস্টেনেবল জিনিস করতে হবে। আদারওয়াইজ মার্কেটে সেগুলো, যেটা ওই যে পলিথিনের কথা বা যে প্লাস্টিক আইটেমের কথা বলা হচ্ছে, যেমন প্রায় 60-70টা দেশে প্লাস্টিকের প্রোডাক্ট হয়তো বা দেখা গেল প্যাকেজিং হয়তো তারা নিষিদ্ধ করেছে। আবার এটা যে ব্যবহার করা যাবে না বা সেটা যে হবে না তা না, কিন্তু বাট দ্যাট উইল বি সামথিং লাইক সাস্টেনেবল প্যাকেজিং করতে হবে, ইকো ফ্রেন্ডলি করতে হবে। এমনকি যে ইঙ্কের কথা আমরা বলি সেটাও কিন্তু এনভায়রনমেন্ট ফ্রেন্ডলি হইতে হবে। এখন কিন্তু যে কোনো জিনিসই বাজারে সেলেবল না। সো এই জায়গাগুলো আমরা অ্যাড্রেস করতে হবে। সো কিভাবে করব? উই নিড প্রপার HR পিপল, হিউম্যান রিসোর্স লাগবে আমাদের সেই ডিজাইন লাগবে, ডিজাইন টেকনোলজি লাগবে, আমাদের ট্রেইন পিপল লাগবে, স্কিল ম্যান পাওয়ার লাগবে, সো নলেজেবল পিপল লাগবে। তো এগুলো করতে গেলে কিন্তু ইউ নিড অ্যান ইনস্টিটিউট। আমরা 2018 সালে
আমরা পূর্বাচলে একটা ইনস্টিটিউট, প্যাকেজিং ইনস্টিটিউট করবার জন্য আমরা একটা বরাদ্দ পেয়েছি, কিন্তু আনফরচুনেটলি, এবং সেখানে আমরা একটা কিস্তিও পরিশোধ করেছি, আমরা সেই ইনস্টলমেন্টগুলি পেও করেছি, কিন্তু সেখানে কিছু আইনগত জটিলতার জন্য এখনো আমরা সেটা হয়তো কাজ শুরু করতে পারিনি। অথচ আমাদের সেখানে 1 একর জায়গা আছে, এবং আমরা সেটা কিন্তু আমরা ইউরোপিয়ান একটা ফান্ডিং এর এগেনস্টে ফিজিবিলিটিও করেছিলাম, কিন্তু আমরা ইনস্টিটিউটটা শুরু করতে পারিনি। অথচ আপনি যদি খেয়াল করে দেখেন, ইন্ডিয়া, পাকিস্তান, শ্রীলঙ্কা, থাইল্যান্ড, জাপান, মানে আমি যদি এশিয়া প্যাসিফিকে যদি কথা বলি, প্রত্যেকেরই একটা করে ইনস্টিটিউট আছে, এবং সেখানে কি হচ্ছে, সেখানে দেখা যাচ্ছে যে কিভাবে আপনি মিনিমাম কস্টে একটা প্রপার আপনি একটা প্যাকেজিং ডিজাইন করবেন, সেই কাজটা কিন্তু ইনস্টিটিউট থেকে করছে, শিখিয়ে দিয়েছে। আচ্ছা, একটু এখানে আপনাকে থামাই, আমিন হেলাল, এই খাতে আসলে বাংলাদেশের ইন্টারন্যাশনালি বাংলাদেশের অবস্থানটা কতটুকু? আমাদের সাথে কারা প্রতিযোগিতা করছে, ভারত কিংবা পার্শ্ববর্তী দেশগুলোর সাথে আমরা কতটুকু প্রতিযোগিতা, যেমন আমরা গার্মেন্টসে আমরা খুব এগিয়ে, এই খাতে আসলে আমরা আমাদের অবস্থানটা কোথায় দেখি? এটা তো আমরা কিন্তু বাংলাদেশে যে এই যে গার্মেন্টসে বললো না 90s, কিন্তু গার্মেন্টস তো আরো আগের থেকে 74-75 সাল থেকে বাংলাদেশে গার্মেন্টসটা শুরু হয়েছে। তো এক্সারসাইজটা তো লাগতো, কোত্থেকে আসতো? বিদেশ থেকে আসতো। 90 সাল থেকে আর লাগে না, বিকজ 90 সাল থেকে আমরা এখানেই 100% করতে পারি, অনেক কম পয়সায় বাংলাদেশ থেকে করে নিয়ে যাচ্ছে, সুতরাং এখানে হচ্ছে। আমি আপনাকে একটু আগে বলছিলাম এমনি ইয়েতে, আমাদের ধরেন বই ছাপা, লোকালি আমাদের যে বই ছাপতেছে, 5 কোটি 6 কোটি বই ছাপতে লাগতো 1 বছর লেগে যেত, আমাদের যে সক্ষমতা ছিল। কিন্তু পরবর্তীতে সরকার যখন ক্লাস 10 পর্যন্ত বই ফ্রি করে দিল, 40 কোটি বই ছাপতে হচ্ছে, 1 তারিখে বই দিবে, এটা হলো গভর্নমেন্টের ম্যান্ডেট। তো 1 তারিখে বই দিতে হলে, 40 কোটি বই ছাপতে হলে আমাদের ক্যাপাসিটি ছিল না, কিন্তু উইদিন 2 ইয়ার্স আমরা ক্যাপাসিটি অর্জন করে 2 মাসে আমরা বই ছাপা, 40 কোটি বই ছাপার মতো ক্যাপাসিটি লোকাল প্রিন্টারদের হয়ে গেছে। আপনি যখন যেখানে যেই চাহিদাটা আসছে, বিকজ এইটার একটা দিক সবচেয়ে ভালো আমাদের, মানে আমি সম্ভাবনাময়, আমি সেটা হলো যে এখানে স্কিল শ্রমিক আছে, ওয়ার্কার, এখানে স্কিল টেকনিশিয়ানস আছে, এখানে উদ্যোক্তা আছে, কাজটা বুঝে, হ্যাঁ, যে কোনো কাজ আপনি দিলেই আমরা করে ফেলতে পারবো। ঠিক লাইক এস গার্মেন্টস, আমি মনে করি গার্মেন্টসও তো এখানে আমাদের কি নিজস্ব কোনো ডিজাইন আছে? কিছুই নেই, বাট আমরা গার্মেন্টস যে অর্ডার দিচ্ছি আমরা সেটা করে দিয়ে দিচ্ছি, আমরা আমাদের সেই জায়গায় আমরা স্কিল ডেভেলপ করে ফেলেছি। ঠিক আমাদের কিন্তু এই স্কিলটা আছে, এটাকে একটু ফাইন টিউনিং করতে হবে, ফর্মালাইজ করতে হবে, মার্কেটটাতে ইন করতে করার একটা সুযোগ করে দিতে হবে। সেটার জন্য সরকারের অনেকগুলো পলিসিতে আমি মনে করি সেখানে সমন্বয় সাধন করতে হবে। যেমন কি আপনার এনবিআর এর অনেক পলিসিতে আমাদের এখানে এইটার ফেভারেবল করে দিতে হবে। গভর্নমেন্টের আপনার মার্কেট সার্চ করার জন্য যেই গভর্নমেন্ট যে সুযোগ সুবিধাগুলো দেয়, সেই জায়গায় আপনার এখানে মানে ড্রাস্টিক ভাবে 3 বছর যদি, মানে 5 বছরের একটা প্ল্যান যদি নেয়, আমি মনে করি যে এটা অলমোস্ট ইকুইভ্যালেন্ট টু গার্মেন্টসের সমান এটা কন্ট্রিবিউট করার মতো অবস্থায় চলে যাবে এই সেক্টরটা। সুতরাং এখানে যদি প্যাট্রোনাইজেশন থাকে, এখানে এখন যারা মার্কেটে, আপনি তো বলবেন তাইলে আপনারা এখন যাচ্ছেন না কেন, করতে পার, আসলে ব্যবসায়ীরা অনেকটা খেলার প্লেয়ারের মতো। আপনি মোস্তাফিজ কোথায় মনে করেন যে সাতক্ষীরায় ছিল, ওরা খুঁজে আনা নিয়ে আসছে, ও জানে না যে কোথায় বল ব্যাট কেমনি কি, কোথায় দর্শক, ওকে প্যাট্রোনাইজ করছে, ও বাংলাদেশে এখন বিশ্বমানের প্লেয়ার। তো ঠিক একইভাবে আমি মনে করি যারা ব্যবসায় আছে তারা কিন্তু এত কিছু বুঝে না। আমি অ্যাজ এ বিজনেস ট্রেড অর্গানাইজেশনের সাথে আমি জড়িত হয়ে আমি যে কাজ করতে গিয়ে আমি দেখেছি, প্রত্যেকটা ব্যবসায়ী ও যখন যে কাজটা পায় সেটা সে পারফেক্টলি করার চেষ্টা করে, বাট তাকে সে যে চোখ দিয়ে দেখে আরেকটা কাজ নিয়ে আসবে সেই অবস্থা তার নাই। কিন্তু এখানে আমি মনে করি এই জায়গাটায় আমাদের সরকারের সহযোগিতা দরকার, ইপিবি এগিয়ে আসতে হবে, বাণিজ্য মন্ত্রণালয় অবশ্যই এগিয়ে আছে, সবকিছু এগিয়ে না আসলে তো এবার বর্ষপণ্য কেন দিত, সেই জায়গায় আমাদেরও কিছু তাদেরকে সাপোর্ট দেওয়া দরকার। কিছুটা এগিয়ে আসছে এখন, আপনারা যেহেতু এটা বর্ষপূর্ণ হিসেবে এই বছর থাকতে থাকতে তো আপনাদের বেশ কিছু জিনিসকে মানে সরকারের সাথে নেগোসিয়েশন করে নিতে হবে। এক্স্যাক্টলি। সো এই উদ্যোগগুলো আপনারা নিচ্ছেন কিনা? এটা আমরা অবশ্যই আমাদের নিজেদের মধ্যে
মানে যেসব অ্যাসোসিয়েশন আছে, কারণ এটা ব্যক্তিকেন্দ্রিক ছিল, এখন আমি মনে করি অ্যাসোসিয়েশন ভিত্তিক আমাদের আলোচনা করে সবাইকে কমপ্লায়েন্সে, ধরেন আমি একটা পলিসির কথা বললাম অ্যাজ এ প্রিন্টার, দেখা গেল যে এটা অ্যাক্সেসরিজের জন্য এটা হয়তো সাংঘর্ষিক হয়ে যাচ্ছে, এইভাবে করা যাবে না। সবাইকে কমপ্লায়েন্সের মধ্যে রেখে আমি এখানে একটা পলিসির কথা বললাম যেটা পেপার ইন্ডাস্ট্রিজের জন্য সেটা হয়তো অ্যাডভার্স হয়ে যাচ্ছে, সেটার জন্য ক্ষতিগ্রস্ত হবে, এইভাবে হবে না। সবাইকে সমন্বয় রেখে আমরা যারা আছি সবাইকে সমন্বয় রেখেই আমাদের কি বলে কমফোর্টেবল রেখেই আমাকে কিন্তু বিজনেসে আমার একটা পলিসিতে এগিয়ে দিতে, এটার জন্য আমরা অলরেডি মিটিং করেছি এবং করতেছি। আমরা আশা করতেছি যে আগামী কয়েকদিনের মধ্যে বাজেটের আগেই আমরা একটা পলিসি গভর্নমেন্টকে দিতে পারবো। এরই মধ্যে জনাব প্রফেসর আপনি বলছেন যে বেশ কয়েকবার আপনারা মিটিং করেছেন গভর্নমেন্টের সাথে, এই মিটিং এর অগ্রগতি কিরকম বা আপনারা আপনাদের কথাগুলো বুঝাতে পেরেছেন কিনা? অ্যাকচুয়ালি আমি যদি যেটা বলতে চাই যে এখন পর্যন্ত এই ফিল্ডটাকে আমরা বোঝানোর চেষ্টা করছি যে মানে কোন জায়গাগুলো বুঝিয়ে তো একটা জায়গায় এসছে যে সেটা হয়তো আমাদের এটা বর্ষপূর্ণ হিসেবে এটা ডিক্লারেশনটা এসছে, কিন্তু কোন কোন জায়গাগুলোতে আমাদের কেন প্রয়োজন সেই জিনিসটা আমাদের চলমান আছে। অর্থাৎ আমি আপনাকে যে কথাগুলি বললাম যে এই যে আমাদের একটা গ্লোবাল মার্কেটে কতগুলো জিনিসকে নিয়ে কম্পিট করতে হবে, যেমন গার্মেন্টস সে জায়গায় কাজ করছে, কম্পিট করেছে, গার্মেন্টসের যে অ্যাক্সেসরিজগুলো আমরা সেই জায়গায় কাজ করেছি, আমরা এখন গ্লোবালি কম্পিটেন্ট। আমরা বলতেই পারি যে এই ধরনের প্যাকেজিং, এই ধরনের প্রিন্টিং যেগুলো এখানে যেসব RFID or QR যেসব ডিজিটাল লেবেলিংস বা এই জিনিসগুলো আমরা এখানে ব্যবহার করছি সবগুলো কিন্তু আমরা গ্লোবাল এতে করছি। এখন আপনি যে কথাটা আরেকটা কথা বলেছেন, তখনকার সময় আমি সময়ের অভাবে বলতে পারি নাই, 40,000 কোটি টাকা আমাদের সদস্যদের কিন্তু এখানে বিনিয়োগ, আমাদের সদস্যদের, এছাড়া তো আরো ইনফর্মাল সেক্টরে তো আরো বিনিয়োগ আছেই। তো এই বিনিয়োগটা করা হয়েছে এবং কেন ইনস্টিটিউটের প্রয়োজন, এবং আমরা কিন্তু এশিয়ান প্যাকেজিং ফেডারেশনের এবং ওয়ার্ল্ড প্যাকেজিং ফেডারেশনের সদস্য আজ থেকে দীর্ঘ সময় আগে থেকে, 2 যুগের উপরে আমরা সেখানে প্রতিনিধিত্ব করছি এবং বিভিন্ন রকম যে কম্পিটিশনগুলো যেগুলো প্যাকেজিং, কিন্তু যেরকম গার্মেন্টসের অনেক ধরনের জিনিস হয়ে থাকে এবং আপনি নিশ্চয়ই বুঝবেন যে ইকোনমিক্যাল ডিজাইন ইজ ভেরি ইম্পর্টেন্ট। আপনি তো এই যে যতখানি এক্সপোর্ট হচ্ছে তার চেয়ে অনেক গুণ এক্সপোর্ট করতে হবে। সো ইউ হ্যাভ টু ফেস এ গ্লোবাল চ্যালেঞ্জ এবং সেই চ্যালেঞ্জগুলো ইনোভেশন লাগবে আমাদের। আমরা কিন্তু যা এখন করছি আর যা করতে চাই তার ভিতরে যে ব্যবধান, তবে ইমিডিয়েটলি আমাদের কিছু পলিসি সাপোর্ট যেগুলো আমি বলছিলাম, ক্যাটাগরিক্যালি যদি বলি, এখানে যদি ইনভেস্টমেন্ট করতে হয় এবং সাস্টেইনেবল আমাদের ফাইন্যান্সেরও দরকার এবং সাস্টেইনেবল ইকোনমিক্যাল গ্রোথ দরকার এবং সেখানে কিন্তু সফট লোনের দরকার হবে এবং এখানে আমাদের মানে লোকাল অ্যান্ড ইন্টারন্যাশনাল পার্টনারশিপ করতে হবে এবং গভর্নমেন্টের যে কমার্শিয়াল সেকশনগুলো আছে ডাইভার্সিফাই করতে গেলে আমাদের সেই উইংসগুলোকে কমার্শিয়াল কাউন্সিলররা যদি আমাদের প্রোডাক্টগুলো বিভিন্ন জায়গায় তাদের আমাদের জার্মানিতে একজন আমাদের যে হাই কমিশনার আছেন উনি যদি ওইখানকার বিজনেস পিপলদের সাথে আমাদের প্রোডাক্টগুলো নিয়ে যদি আলোচনা করেন এবং আমরা যখন ফেয়ারগুলোতে যাই, এই যে বিভিন্ন সিঙ্গেল কান্ট্রি ফেয়ারে হয়তো ইপিবি অ্যারেঞ্জ করে সেটাকে মিনিমাম কস্টের ভিতরে রেখে, বিকজ এই জায়গায় গভর্নমেন্টের সাপোর্টগুলো আসলে প্রয়োজন। এই যে আমরা ইনস্টিটিউট করবার জন্য আমাদের অ্যাসোসিয়েশন থেকে জায়গা কিনেছি, নিজেরাই কিনছি, কিন্তু সেই জায়গার বরাদ্দটা ইমিডিয়েটলি দরকার। দেন সেটাকে এস্টাবলিশমেন্টের জন্য উই নিড সাম সাপোর্ট, বিকজ দিস উইল, আমরা যদি সেই জায়গায় আমরা তাদের ফিজিবিলিটি করা, উই হ্যাভ দ্যাট নলেজ, আমরা যদি সেই জায়গাগুলো কোর্সগুলো করাতে পারি, ট্রেনিংগুলো করাতে পারি, আমার বিশ্বাস আমরা এই জায়গাটা ইমিডিয়েটলি করতে পারি। তারপরে ধরেন এনবিআর এর ক্ষেত্রে আমাদের ট্যাক্স এক্সাম্পশন, ইনসেন্টিভস, দিস আর দ্য থিংস যেগুলোকে আপনাকে ইন্সপায়ার করবে কেন এই সেক্টরে আমরা ফার্দার ইনভেস্টমেন্টে যাব। আমার ইনভেস্টমেন্ট তো সিকিউরড হতে হবে অ্যান্ড দেন সেটা আরো তো এন্টারপ্রেনিয়ররা আসতে হবে। সো এইভাবে আমাদেরকে এই জিনিসগুলো অলরেডি আমরা আলোচনা করেছি, বাট উই নিড সাম সেই জায়গাগুলো রিফ্লেকশন আমাদের দরকার। জি 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 বেশ কিছু বিষয় আলোচনা হয়েছে এবং আলোচনার জায়গাগুলো এত বড়, থামানোটা খুব মুশকিল, কিন্তু তারপরও বিরতি দিতে হচ্ছে। দর্শক, এই আলোচনাটা একটু কন্টিনিউ করবো একটা বিরতির পর। আবার স্বাগত জানাচ্ছি বিজনেস টাইমসের সঙ্গে আছি আমি রিয়াজ হাসান। আমরা আজকে আলোচনা করছিলাম
বর্ষপণ্য 2026 পেপার অ্যান্ড প্যাকেজিং প্রোডাক্টস ইন্ডাস্ট্রি, এই বিষয়টি নিয়ে আমাদের সাথে আজকে আলোচনার জন্য আছেন জনাব আমিন হেলালি, তিনি সাবেক সিনিয়র সহসভাপতি বিসিসিআই, আছেন রাফেজ আলম চৌধুরী, তিনি সাবেক সভাপতি বাংলাদেশ গার্মেন্টস অ্যাক্সেসরিজ অ্যান্ড প্যাকেজিং ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশন। আবারও স্বাগত জানাচ্ছি দুজনকে। আমরা জানি যে এরই মধ্যে বাজেটের আলোচনা চলছে, জুন মাসে বাজেট ঘোষণা করা হবে। আপনাদের সেক্টরের সাথে আলোচনা হয়েছে কিনা, এবং জনাব আমিন হেলালি আপনি বলছিলেন যে এনবিআর এর বিভিন্ন কর সুবিধা, ট্যাক্স পলিসি থেকেও এই খাতকে কিছুটা অগ্রসর করতে হবে। আপনারা এর মধ্যে আলোচনা করেছেন কিনা, বা যদি পরবর্তীতে করেন বা না করে থাকেন, তাহলে আসলে আপনাদের প্রস্তাবনাগুলো কি আসলে আগামী বাজেটকে ঘিরে? না, বাজেটকে ঘিরে আমাদের যেহেতু এটা বর্ষপণ্য এবং আমরা যেহেতু এক্সপোর্ট, গভর্নমেন্টেরও একটা আশা আকাঙ্ক্ষা ক্রিয়েট হয়েছে এই সাবজেক্টটা নিয়ে। আমি মনে করি এটা একটা হলিস্টিক ভাবে, মানে একদম সামগ্রিকভাবে এটার পলিসি ক্রিয়েট করা উচিত। শুধু যে এনবিআর এর পলিসি নট দ্যাট, আমি এনবিআর এর আমরা আলাপ করতে গিয়ে আমি আপনাকে যেটা বললাম যে সে ফর এক্সাম্পল ওষুধ শিল্পে তারা যদি তাদের প্যাকেজিংটা নিজের প্যাকেজিং নিজে করে, তখন তাদের ট্যাক্স এবং ভ্যাট নাই, কম। আর যদি সে আউটসোর্সিং করে, তাহলে সেখানে কিন্তু যার থেকে নিবে তাকে ট্যাক্স এবং ভ্যাট দিতে হবে। স্বাভাবিক কারণে সেখানে প্রায় 8-9% ডিফারেন্স একটা। তো এই 9% ডিফারেন্স এর জন্য তো সে নিজেই প্যাকেজিং করতেছে। ওষুধ কারখানার কাজ তো প্যাকেজিং করা না। ওষুধ কারখানা সে তো চিন্তা করবে যে তার ওষুধের ডেভেলপমেন্ট কেমনে হবে, তার প্রোডাক্ট কিভাবে সে করে ইমপ্রুভ করবে। এই প্যাকেজিং এর যখন সে এই টাকা করার জন্য যাচ্ছে, তাহলে তো এখানে সাংঘর্ষিক হয়ে যাচ্ছে। এই খাতটাকে এটা আনপ্রোটেক্টেড হয়ে যাচ্ছে। একজন যে প্যাকেজিং এ আপনার ইনভেস্ট করবে ভালো জায়গায়, সে তো প্রোটেকশন পাচ্ছে না। আমি মনে করি এই জায়গাগুলোকে গভর্নমেন্ট এখন চিহ্নিত করা উচিত, এইসব জায়গাগুলো ঠিকভাবে আমি মনে করি সমন্বয় করা উচিত। তারপরে আপনার গভর্নমেন্ট যদি সিদ্ধান্ত নেয় যে এটার যেহেতু মার্কেট আছে, আমরা তো বললাম প্রায় 2 ট্রিলিয়ন প্লাস আপনার এটার মার্কেট আছে। তা আমি একটা আইটেম ধরি না, আপনি যেটা সহজ আছে সেই আইটেমে আমরা ইন করি না। এখানে তো 10,000 12,000 আইটেমস আছে শুধু প্রিন্টিং প্যাকেজিং এ। আমি একটা করে ধরলে, কেন গার্মেন্টসে, কেন এখানে বাংলাদেশে সহজে এখান থেকে কেউ হেলাইতে পারবে না? কেন জানে যে মার্কেট এখানে, যত আপনি এম্বার্গো দেয় ব্যবসায়ী যাবে যেখানে কম পয়সায় পাবে। আমি একটা জিনিস, আমাকে যদি বলে যে ইসরায়েলে যাইতে পারবেন না, কিন্তু ওইখানে দেখলাম যে মার্কেটে ওইখানে সহজ আছে, মানে দাম কম আছে, দেখা যাবে কোনো না কোনোভাবে ইসরায়েল থেকে মালটা আমি নিয়ে আসতেছি। কোনো ব্যবসায়ী কিন্তু কোনো ব্যারিয়ার দিয়ে আপনি ঠেকাইতে পারবে না। তো যখন আমি এখানে একটা মার্কেট ক্রিয়েট করতে পারবো, আমার এখানে পেপার ব্যাগ হয় মনে করেন, আমি পেপার ব্যাগ আমি এক্সপোর্ট করি, বাংলাদেশে গেলে পেপার ব্যাগ পাওয়া যাবে, ও এখানে বসেই অর্ডার দিয়ে দিবে। এই ধরনের একটা, আমি মনে করি সেই জায়গায় পৌঁছার জন্য গভর্নমেন্ট তার উইংগুলোকে এবং পলিসিগুলোকে এবং ফাইন্যান্সের ডেডিকেটেডলি ফাইন্যান্সকে এবং একটা যেই আমাদের ইন্ডাস্ট্রিয়াল একটা এরিয়া দেওয়ার জন্য চিন্তা ভাবনা করে এগুলাকে ত্বরান্বিত করতে হবে, দ্রুত কাজ করতে হবে। কাজ করলে আমি মনে করি এটা ফর্মাল যখন হবে, আমরা ধরেন পুরো বাংলাদেশ এখন ইনফর্মাল। শুধু আপনি গার্মেন্টস অ্যাক্সেসরিজে দেখেন, সেখানে আমি আরো একটা বলে দিই, সেটা হলো যে গার্মেন্টস অ্যাক্সেসরিজে আমার দেশীয় লোকাল ইন্ডাস্ট্রি যারা, তারা কিন্তু আমার মনে হয় 50% কাজও করতে পারতেছে না, হয়তো 25% করতে পারতেছে। 75% কিন্তু নো, নট ফর ক্যাপাসিটি। এইখানেও কিন্তু যারা বিদেশি, যারা গার্মেন্টস এর এক্সপোর্ট মানে এখান থেকে ইম্পোর্ট করে, তারা দেখছে যে এটা কিন্তু অ্যাক্সেসরিজের বিরাট একটা এখানে আছে। তারা কিন্তু হোল্ডিং কোম্পানি, তাদের নমিনেটেড কোম্পানি এখানে পাঠায় দিয়ে 10-15-20টা আপনার হোল্ডিং কোম্পানি আছে, যারা ওইখানে অর্ডার দেওয়ার সময় বলে যে আমার অ্যাক্সেসরিজটা ওইখান থেকে বানাবা, ও নমিনেটেড করে দেয় যে এটা অমুক কোম্পানি বানাবে। তাইলে সে ইপিজেড এ যাইয়া বসে এই সব সুবিধা নিয়ে আমার এখানে উনার মার্কেট তো নাই, 25% আছে, ওইটা যদি ছেড়ে দিত, ওইখানে যদি বলতো যে এরকম, ওইখানেও পলিসি আমি মনে করি সাফল করা উচিত। আমি মনে করি যে এরকম করা উচিত যেটা আমি এখানে স্বয়ং সম্পূর্ণ, আমরা এখানে কোয়ালিটি করতে পারতেছি, সেই জিনিস ভাই এই ইপিজেড এ বসে তুমি লোকালি এক্সপোর্ট করতে পারবে না, এরকম পলিসি আসা উচিত আমি মনে করি। টাকাটা তো চলে যাচ্ছে ড্রেনেজ হয়ে। আমার এই 8 বিলিয়নের, যেটা 8 বিলিয়নের মধ্যে আমার লোকাল যারা উদ্যোক্তা তারা কতটুকু কাজ করতেছে, ওনাকে জিজ্ঞেস করেন সেটা।
দেখবেন যে 25% বেশি হয়তো করতেছে না, 75% ড্রেনেজ হয়ে চলে যাচ্ছে। তো সেই জায়গায়ও আমি মনে করি যে আমাদের পলিসি সাফল করা দরকার। আমার দেশের পলিসি তো হবে আমার দেশের ভালোর জন্য, অর্থনীতির ভালোর জন্য, এমপ্লয়মেন্টের ভালোর জন্য। আমাকে এখানে আমার পলিসির ফাঁক দিয়ে আরেকজনে চুষে নিয়ে যাবে, এটা তো হওয়া উচিত জি না। এই পলিসির বিষয়টি নিয়ে আলোচনা হয়েছে। আমরা জানি যে একটা আলাদা আপনাদের জন্য একটা আলাদা জোনও করার উদ্যোগ নেওয়া হয়েছে সরকার। সেটি আপনারা বুঝে পান নাই, বা এইখানকার সংকটগুলো আসলে কেমন, কেন এই ধরনের সংকটগুলো হয়েছে আসলে? না, আসলে যেটা হয়েছে, যেটা দীর্ঘসূত্রিতা, মানে আমরা যেই জায়গায় হয়তো মানে এক সময় কথা ছিল যে গার্মেন্টস এবং গার্মেন্টস অ্যাক্সেসরিজ পড়লেই হবে মুন্সিগঞ্জ বাউশিয়ায়, বহু বছর আগে। এখন সেই সময়ের আশায় থেকে থেকে যদি কেউ বসে থাকতো যে আমি ইন্ডাস্ট্রি সেট আপ করবো না, তাহলে হয়তো দেখা যেত যে সেসব কিছু ইন্ডাস্ট্রি হতোই না, আমরা যে জায়গায় আসছি। তো হেলালি ভাই যেটা বললেন, 8 বিলিয়নের আসলে কিছুটা নমিনেটেড পোর্শন যাচ্ছে, হয়তো ফিগারটা একটু রিভার্স, মানে আমরা আলাদা হবে, অতটা ফিগার হয়তো ড্রেনেজ হয় না, বাট হচ্ছে কিছুটা। এবং তবে আগামীতে সেটা হওয়ার সম্ভাবনা অবশ্য আছে, সে জায়গাটা একটা রেস্ট্রিকশন ইম্পোজ করতে হবে। তবে এই এরপরে তো বিভিন্ন ইকোনমিক জোন হলো, যেমন বিভিন্ন প্রাইভেট ইকোনমিক জোন সরকার সেখানে করলেন, এবং সেখানে দেখা গেল যে বিভিন্ন জোনে উৎসাহিত করা হচ্ছে সেখানে ইনভেস্টমেন্টের জন্য, সেখানে ইউটিলিটি, আদার ইনফ্রাস্ট্রাকচার, গ্যাস এসব থাকার কারণে, যার জন্য এটা কিছুটা ধামাচাপাই পড়ে আছে বলতে হবে। সেটার আশায়ও আসলে খুব বেশি একটা আশাবাদী হওয়ার মতো সিচুয়েশন বলা যায় না। তবে আমি যেটা ফিল করছি, আমি একটা কথা এটার সাথে যেটা হেলালি ভাই বলছিলেন, এখন ফার্মাসিউটিক্যাল কোম্পানি তার নিজস্ব প্রয়োজনে সে হয়তো ব্যাকওয়ার্ডে গিয়ে সে হয়তো একটা জিনিস তৈরি করতে পারে, যেমন গার্মেন্টস যার আছে সে হয়তো গার্মেন্টস অ্যাক্সেসরিজও করতে পারে। এটা হয়তো সরকার মানে সেইভাবে হয়তো বন্ধ করাটা ডিফিকাল্ট হবে। তবে যে জায়গাটা করা প্রয়োজন আমি ফিল করি, যেমন র মেটেরিয়াল ইজ ভেরি ইম্পর্টেন্ট ইস্যু। এই যে আমরা যেই প্যাকেজিং মেটেরিয়াল গুলো বানাচ্ছি, প্যাকেজিং প্রোডাক্ট গুলো বানাচ্ছি, সেটার যে র মেটেরিয়াল এখানে তৈরি হয়, তো সেই জায়গাটায় আসলে একটা সমন্বিত উদ্যোগের প্রয়োজন। যেমন আমরা যদি ইম্পোর্ট করে সে পেপার নিয়ে আসলাম কি প্লাস্টিক চিপস নিয়ে আসলাম, তাহলে দেখা গেল যে বন্ড লাইসেন্সের এগেইনস্টে আনলে সে ডিউটি ফ্রি স্ট্রাকচারে সে আনতে পারছে, অথচ সে যদি লোকাল ফ্যাক্টরিগুলো থেকে নিতে হয় তখন দেখা যাচ্ছে যে লোকাল কতগুলি ডিউটি ট্যাক্সেস ইম্পোজিশনে চলে আসছে। তো সেগুলো নিয়ে আসলে আমি মনে করি যে সহজীকরণ করা প্রয়োজন, কারণ প্যাকেজিং এরও যদি একই এক পার সিচুয়েশনে যদি আনা যায় এবং তারাও যদি ফ্যাসিলিটিস ভোগ করে আলটিমেটলি বাইরে থেকে র মেটেরিয়াল ইম্পোর্ট করতে পারে সে ডিউটি মানে এক্সামশন নিয়ে, তাহলে যে কাজটা হবে অবশ্যই সেখানে একটা স্বচ্ছতার প্রয়োজনীয়তা দেখা দিবে। তাহলে হবে কি ইম্পোর্টের যে পরিমাণ ফান্ড আমাদের ফরেন কারেন্সি চলে যাচ্ছে সেটা আমাদের এখানে রইল। দেন আমরা এই যে গার্মেন্টসকে যে লিড টাইম কমানোতে, তো অনেক গার্মেন্টস ফ্যাক্টরি তো এখন এখানে কাজ করতে পারছে, নাহলে তো সেই 90s এর সময় তো লিড টাইম ম্যাচ না করলে তো গার্মেন্টস চলেই যেত অন্য জায়গায়। এই ব্যাকওয়ার্ড ইন্ডাস্ট্রি ছিল বলেই তো লিড টাইমটা কমিয়ে এনে কাজ করা যাচ্ছে। আজকে সকালে অর্ডার করলে কালকে সকালে ডেলিভারি দিয়ে দেওয়া যাচ্ছে, ওদের সময় রাত্রেও দিয়ে দেওয়া যাচ্ছে। বাইরে থেকে তো ইম্পোর্ট করে এগুলো 1-2 মাসেও হদিস হতো না। তো এই জায়গাটায় ঠিক একইভাবে র মেটেরিয়াল চেইনটা, ব্যাকআপটা ইজ ভেরি ইম্পর্টেন্ট, এবং সেই ইন্ডাস্ট্রিগুলি যারা সেট আপ করতে চায় তাদেরকেও কিন্তু সরকারিভাবে সহযোগিতার প্রয়োজন। তবে আমি বিশ্বাস করি যে বর্তমান সরকার যেই ধরনের উদ্যোগগুলো নিয়ে ভাবছে, এবং অবশ্যই এই জিনিসগুলোকে যে আমাদের যে প্রয়াত, যেটা হেলালি ভাই বললেন যে আমাদের সচিব মহোদয় ছিলেন যিনি খুবই অ্যাক্টিভ এবং খুব প্রোঅ্যাক্টিভলি কাজ করছিলেন, আমার মনে হয় সেই ধারাবাহিকতাটা আমরা এখানেও দেখতে পাবো। এবং দেখতে পেলে যেটা হবে যে এই জিনিসগুলো আমাদের প্রয়োজন একটা পণ্যকে তৈরি করবার জন্য, সেটা আমাদের যাতে করে সেই র মেটেরিয়ালগুলিতেও যাতে আমরা কম খরচে লোকালি প্রকিউর করতে পারি, সেই জায়গাটাও তৈরি করতে হবে যাতে আমাদের ইম্পোর্ট করে না নিয়ে আসতে হয়। তাহলে কি হয়, আমাদের কিন্তু এককালীন অনেক ইনভেস্টমেন্টও সেখানে করতে হয় না। আমরা লোকালি পেলে ইনভেস্টমেন্টের সাইজটাও কমে আসে, ওদিকে আমাদের এক্সপোর্টের ক্ষেত্রে আমরা সেই সুবিধাগুলো দিতে পারি। আমরা একেবারে শেষে আপনি যে আরেকটা কথা বলেছিলেন যে আমাদের বাজেট মিটিং সহসাই হবে, এবং আমরা অবশ্যই এটা এই সংক্রান্ত কিছু রিলেটেড বিষয় আমরা প্রস্তাব করব। জি, একদম সংক্ষেপে কিছু একটা মন্তব্য করার আছে কিনা জানাব হেলালি ভাই।
হ্যাঁ, ওই যে র মেটেরিয়ালস যেটা, এটা ভেরি ইম্পর্টেন্ট একটা সংক্ষেপ। ইস্যু। হ্যাঁ, সেটা হলো যে র মেটেরিয়ালসটা যদি আমরা কারণ দুই একটা পেপার আমাদের কয়েকটা ক্যাটাগরিতে আমরা হয়তো 15 রকম 20 রকম কাগজ আমাদের এখানে তৈরি হয়, বাট হান্ড্রেডস অফ কাগজ আমাদের ইম্পোর্ট করে নিয়ে আসতে হচ্ছে এখনো। রাতারাতি তো ইন্ডাস্ট্রি আর ডেভেলপ করবে না। তা আমি মনে করি যেটা বন্ডেড এবং ট্যাক্সের মাধ্যমে কমার্শিয়াল ইম্পোর্টের মধ্যে যেই ট্যাক্সের যে বিরাট একটা ডিফারেন্স, এটার কারণে কিন্তু সেখানে অনেক রকমের ফিটফারেন্স হচ্ছে। সেখানে আমি মনে করি যে এই যে উনি যেটা বললেন, আমি মনে করি এখানে একটা বন্ড ফ্যাসিলিটি না, মানে এখানে স্টোর করতে দেওয়া উচিত। কোন ইন্ডাস্ট্রি যারা আছে, যারা বিদেশ থেকে এক্সপোর্ট করে, তারা এখানে ওয়্যার হাউস করবে, এখান থেকেই আমরা যা পরিমাণ ওইটা আমরা রাতারাতি অবশ্যই নিয়ে সরকার নিতে পারি। যেহেতু এই ব্যাপারে আজকে এই বছর নজর দিয়েছে, নিশ্চয়ই এই বিষয়ে তারা লক্ষ্য করবেন। বেশ কিছু আলোচনায় বেশ কিছু বিষয় উঠে এসেছে, এই খাতকে ফাইন্যান্সিং এর ব্যাপারটি উঠে এসেছে। এইখানে আন্তর্জাতিক পার্টনারের মাধ্যমে কিভাবে কাজ করা যায়, আন্তর্জাতিক লবিং তৈরি করা সরকারের মাধ্যমে, মেলাগুলোতে কস্ট কমানোর বিষয়ে আলোচনা এসেছে। এখানে ইনস্টিটিউট করার ব্যাপারে সরকারের আগ্রহ বাড়াতে হবে। এখানে ট্যাক্স সেশন পার্থক্য যে সুযোগ সুবিধা, সেটি কিন্তু করার মাধ্যমে অনেকগুলো বিষয় আসলে আজকের আলোচনা এসেছে। নিশ্চয়ই সরকার বিষয়টি ভেবে দেখবেন এবং এই খাতকে যেহেতু বর্ষপূর্ণ করেছেন, সরকারের উদ্যোগ এই খাতে থাকবে, এই বিষয়টি আজকে আমরা আলোচনা করেছি। অনেক ধন্যবাদ। আগামীতে একই সময় বিজনেস টাইমসে আবারও যুক্ত হব। সে পর্যন্ত ভালো থাকুন, দেশ টিভির সঙ্গে থাকুন।